সে আর মেহজাবিন পাশাপাশি। মেহজাবিন লজ্জায় মাথা নত করে রেখেছে। বেনারসি শাড়ি পরে লাল টুকটুকে বউ সেজে সবার মধ্যেখানে বসেছে মেহজাবিন। অনুরিমা যেন পলক ফেলতে ভুলে যাচ্ছে। এই মেহজাবিনকে সে চেনে না। দিন দিন যেন মেহজাবিন আরও রূপবতী হয়ে উঠেছে। বিয়ের পর তার সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে গেছে। ফারিজ নিজের বউয়ের দিকে তাকিয়ে থ হয়ে আছে। এই মেয়ে না খেয়ে ওই দিকে কি দেখে? সে গলা খ্যাকারি দিল অরুণিমার দৃষ্টি আকর্ষণ করার জন্য। আচমকা দুজনে চোখাচোখি হয়ে গেল। ফারিজ ইশারায় জিজ্ঞেস করলো, কি ব্যাপার, এমন হা হয়ে কি দেখছো? অনুরিমা নিজের অধৈর্যরা কিঞ্চিত ফুরালো। নাক টেনে নাকি কান্নার ভান করলো। তারপর হতাশা দীর্ঘশ্বাস টেনে পড়ল, আমার খুব বউ সাজার শখ ছিল। বিয়েতে অনেক হইচই, আনন্দ উৎসব, আর লোকজনের বাড়ি সব গম গম করবে। বাসর ঘরে হাজার খানেক ফুলের মধ্যে আমি বসে থাকবো, আর আপনি এসে আমার ঘোমটা উঠাবেন। কিন্তু কি হলো? আপনি ভিখারির মতো চুপি চুপি বিয়ে করে নিলেন। না বউ সাজা হলো, না বাসর ঘর, না ফুলের মধ্যে বসা হলো। আপনি এত কৃপণ কেন উকিল সাহেব? ফারিজ হা হয়ে বউয়ের স্পৃহার কথা শুনছে। তার বউয়ের এত শখ ছিল। সে আলগোচে হেসে উঠল, ক্ষীণ স্বরে বলল, ঠিক আছে ম্যাডাম, সব হবে। আপনার মনস্কামনা পূর্ণ করব। তা কখন করবেন? আমি 3 বাচ্চার মা হয়ে গেলে? বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো ফারিজ। অনিরিমার এহেন বাক্য আওড়াবে সে কোশমিনকালেও ভাবেনি। তার মানে তার বউ বেশ সিরিয়াস মুডে আছে। কিন্তু বউকে একটু যাচাই করতে বলল, তা তুমি মাত্র 3 বাচ্চার মা হবে অনুকণা? এত কম? আমি তো ভাবছি আরও ক্রিকেট টিম বানাবো একটা। ক্রিকেট টিম কেন, ফুটবল টিমটাও বানিয়ে নিয়েন। আচ্ছা, তাহলে তুমি রাজি? প্রত্যুত্তরে অনিরিমা আর জবাব দিল না। রাগে গজগজ করছিল সে। ইচ্ছে করছিল তার এই অসভ্য জামাইটাকে ধরে কয়েক ঘা দিতে। আর চোখে অনিরিমাকে একবার দেখলো ফারিজ। তারপর দৃষ্টি অন্যদিকে রেখে বলে উঠল, তবে শাড়িতে তোমাকে একদম বউ বউ লাগছে, ঠিক যেন শেখ ফারিজ ফাজের বউয়ের মতো। সদ্য নববধূ রূপের আদলে সজ্জিত এক সুদর্শিনী কিশোরী। এত রূপ কোথায় পেলে মেয়ে? কাউকে ঘায়েল করতে তোমার এই রূপটাই যথেষ্ট, কিন্তু এই রূপ লুকায়িত রাখবে অতি সন্তর্পণে। বুঝেছ বালিকা? ব্যাস। অনিরিমা মুহূর্তেই চুপসে গেল ফারিজের কথায়। নত মাথা তোলার সাহস পেল না সে। আর না ফারিজের দিকে দৃষ্টিপাত দেওয়ার। তার জামাইটা দিন দিন অসভ্য হয়ে যাচ্ছে। বাড়িতে থমথমে ভাব। জায়দা বেশ ঘাবড়ে আছে। এরকম কাগজ কখনো দেখেনি সে। কাগজটা মেলে ধরে ঘরের সামনে ঠায় দাঁড়িয়ে আছে। আপতি এসে মায়ের থেকে কাগজটা নিল। তবে সে তেমন কিছু বুঝলো না। শেষে কাগজটা অনুরমাকে দেখালো। সে চোখ বুলাতেই বুঝলো এই কাগজ সাধারণ কোনো কাগজ নয়। এটি একটি আইনি নোটিশের কাগজ। সে মুহূর্তেই ফোন কল দিল ফারিজের কাছে। ঘণ্টাখানিক পর ফারিজের আগমন হলো তাদের বাড়িতে। তার হাতে অনুরিমা কাগজটা তুলে দিল। সে কাগজে চোখ বুলাতেই বিদ্রুপের সুরে হেসে উঠল। সে অনুরিমাকে বলল, তোমার জ্যাঠাকে কল দাও, সামনে বসে কথা বলি আমরা। অনেক কথা জমে আছে, সাথে অনেক পুরনো হিসেবেও। আসলামের ডাক পড়তে দেরি হলেও আসতে দেরি হলো না। আধা ঘন্টা পেরুতেই তার আগমন ঘটল। প্রায় পরিমরি করেই ছুটে এলেন। ভেবেছিলেন তার কাজ মতো সব হয়ে যাবে, তাই তো হন্যে হয়ে এসেছেন। ফারিজ আর আসলাম মুখোমুখি বসে আছে। ফারিজ চায়ে ধীরে সুস্থে চুমুক বসাচ্ছে। তার কোনো তাড়া নেই। সে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে আসলামের কথা শোনার জন্য। আসলাম শেষে ধৈর্যের বাঁধ ভেঙে বলে উঠল, 362 আর 363 দাগের জমিগুলো আমার মায়ের নামে ছিল। মায়ের সন্তান হিসেবে আকবর ছাড়াও আমার 2 ভাই এ জমিতে ভাগ পায়। এজন্য তোমরা যদি সমঝোতায় আসো তাহলে তো আর আমাকে থানা পুলিশ করতে হবে না। এখন তোমার কি বক্তব্য শুনি। ফারিজের মুখে কুটিল হাসি ফুটে উঠল। সে আসলামের কথার জবাব না দিয়ে বরং তার দিকে অন্য আরেকটা কাগজ তার সামনে মেলে ধরলেন। আসলাম কাগজটা সামলে মেলে ধরে ভ্রু কুঁচকে ফেলেন। এটা কি করে সম্ভব হতে পারে? তার মায়ের এত বুদ্ধি কোথা থেকে উদয় হলো? তার চোখে মুখে রক্তিমাভা প্রস্ফুটিত হলো। ক্রোধান্বিত গলায় বলল, মস্করা করো আমার লগে? আমি তোমার জ্যাঠার শ্বশুর হই। আমার মা কখন আকবরের মাইয়া গো নামে জমি করছে এটা তো কখনো শুনি নাই। আপনার কাছে কি মনে হয় আমি আপনাকে মজা করার জন্য ডাকছি? আপনি নিজেই জানেন আপনার মা অশিক্ষিত হলেও নিজে স্বাক্ষর করতে পারতেন। যদি বিশ্বাস না হয় আপনি চাইলে ভূমি অফিসে গিয়ে পরীক্ষা করাতে পারেন। আপনার মা নিজেই জামিনদার হয়ে 1 বছর আগেই আমার শ্বশুর আকবর, মানে আপনার ভাইয়ের 2 মেয়ের নামে 362 ও 363 দাগের 2টো জমি লিখে গেছেন। এখন আপনি থানা কেন, যদি হাইকোর্টেও যান কোনো লাভ নেই। অলরেডি এই জমির খতিয়ান হয়ে গেছে। আপনার মা নিজেই উইল করে গেছেন নাতনিদের নামে। তাই
আপনার কোনো জারিজুরিতে কাজ হবে না জেঠা। যদি সুস্থভাবে থাকতে চান এই বাড়ির দিকে আপনার ওই লোভনীয় দৃষ্টিকে সংযত রাখুন। আর আপনার ওই বকে যাওয়া ছেলেকে সাবধানে থাকতে বলবেন। আমার হাত ওঠাতে হবে না আপনার ছেলের গায়ে। একটা ফোন কল দিব, সারা জীবনের জন্য কারাগার নামক শ্বশুরবাড়িতে রেখে পচিয়ে মারব। আর হ্যাঁ, নিজেকেও সংশোধন করুন, ভালো হয়ে যান। অন্তত একজন ক্রিমিনাল লয়ারকে ক্রিমিনালি করা শিখাতে আসবেন না। অদূর ভবিষ্যতে আপনার পায়ের ছায়াও যেন এবারই চৌকাঠে না পড়ে। যান, বেরিয়ে যান। আসলাম যেন পুরোই ভেবা জায়গা খেয়ে গেল ফারিজের ঠান্ডা মাথায় করা অপমানে। কিন্তু তার মায়ের এত বুদ্ধি থেকে সে সত্যি অবাক। অপমানিত হয়ে নিজের মত নতমস্তকে সে বাড়ি থেকে বের হয়ে গেল। ফারিজ আলগোচে হাসল। তার দাদু সত্যিই বুদ্ধিমতী। মৃত্যুকালে তাকে এই দু শব্দই বলেছিলেন, 362, 363, অথচ সে তখন এই শব্দের মর্ম বুঝতে অক্ষম ছিল। আজ বুঝতে পেরেছে। তাই তো সব দেখে শুনে খতিয়ান নিয়ে তবেই বাড়ি ফিরেছে সে। 5 মাসের সামান্য উঁচু হওয়া উদর নিয়ে সবিতা গাইনি চিকিৎসকের সামনে বসে আছে। তার পাশে সূর্য বসা। গাইনি চিকিৎসক সবিতাকে ভালো করে পর্যবেক্ষণ করলেন। তিনি কিছু পরামর্শ দিলেন সূর্যকে। আপনার স্ত্রীকে সব ধরনেরই খাবার খাওয়াবেন। আপনাদের বাচ্চা যথেষ্ট দুর্বল আর তার গ্রোথও একদমই কম। বাচ্চার পর্যাপ্ত পুষ্টির প্রয়োজন রয়েছে, তাই আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন জাতীয় সমস্ত খাবারই খাওয়াবেন। আর অন্তঃসত্ত্বা মেয়ের সাথে যত বেশি সময় পারেন অতিবাহিত করবেন। তাকে পর্যাপ্ত পরিমাণে সময় দেবেন আর হাসি খুশি রাখার চেষ্টা করবেন, যাতে আপনার বাচ্চার ওপর এর কোনো প্রভাব না পড়ে। সূর্য চিকিৎসকের কথা মনোযোগ দিয়ে শুনলেন। তারপর পরামর্শ শেষে দুজন চেম্বার থেকে বের হয়ে আসে। সূর্য সবিতাকে জিজ্ঞেস করে, ফুচকা খাইবা সবিতা? সবিতা ডানে বামে মাথা নাড়ায়। সূর্য সবিতার এক হাত চেপে ধরে রাস্তায় নামে। এদিক ওদিক খুঁজে অদূরে দেখতে পায় একটা ফুচকাওয়ালাকে। সে সবিতার হাত ধরে ধীরে ধীরে এগিয়ে যায় ফুচকাওয়ালার কাছে। 2 প্লেট ফুচকা নিয়ে খাওয়ায় সবিতাকে। সবিতার মুখে ফুটে ওঠে প্রসন্নের হাসি। তার খুব ভালো লাগে যখন সূর্য তার আশেপাশে থাকে। তাই তো সে ইচ্ছে করেই খারাপ লাগার অভিনয় করে, যাতে তার স্বামীর সান্নিধ্য বেশিক্ষণ পায়। সূর্য সবিতার মুখের দিকে তাকিয়ে আছে। কি এক অদ্ভুত ভালো লাগায় চেয়ে যাচ্ছে তার বক্ষস্থল। যবে থেকে বাচ্চা পেটে এসেছে সবিতার গায়ের রং যেন ফুটে উঠেছে। আজকাল বড্ড মায়াবী লাগে তার বউটাকে। সেও তৃপ্তির ঠেকুর তুলল, শুকরিয়া আদায় করলো নিজ বরের প্রতি। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিন ঘনিয়ে এলো অনুরিমার জীবনে। রাত পোহালে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনের প্রারম্ভ হবে। আগামীকাল থেকে তার এসএসসি পরীক্ষা। এই জন্য মুখশ্রীতে তার দুশ্চিন্তার আভাস। উৎকণ্ঠায় তার চোখের পাতায় ঘুম নেই। বিছানায় এপাশ ওপাশ করছিল বারবার। ফারিস তার বইয়ের বিচলিত হওয়ার কারণ বুঝলো, তবুও কোমল গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে অনু? এত ছটফট করছো কেন? আমার ঘুম আসছে না উকিল সাহেব। অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, কিন্তু ঘুম আসার নামই নেই। ফারিস টেবিলে বসে তার কিছু কাজ কপি করছিল। রাতের বেলায় মামলার বিষয়ক যে কোনো কাজ করতে আরামদায়ক, তাই রাতের নিভৃতে বসে নিজের কাজ গোছাচ্ছিল। অনুরিমার আগামীকাল পরীক্ষা থেকে মেয়েটাকে তাড়াতাড়ি ঘুমাতে পাঠিয়েছে সে। কিন্তু এই মেয়ের দু চোখে ঘুম নেই দুশ্চিন্তায়। সে বুঝেও বইয়ের মুখে হাসি ফোটাতে অন্য ব্যবস্থা করলো। রগর গড়ায় বলল, শুধু শুধু পরীক্ষাকে কেন দুষছো? সরাসরি বললেই পারো আমাকে ছাড়া তোমার ঘুম আসছে না। অনুকণা, জি, আমার তো আর কোনো কাজ নেই আপনাকে ছাড়া, যত সব। তোমার আর কি কাজ আছে আমাকে ছাড়া বলো? সব তো আমি, তাই না অনুকণা? অনুরিমা আর কোনো জবাব দিল না। সত্যি এই লোকটার সাথে তর্ক করে পেরে ওঠে না। উল্টো শেষে সে ফেসে যায় এই লোকের কথার জালে। পুরোই জিলাপি একটা। সে বিছানার অন্য পাশ কাত হয়ে ঘুমানোর চেষ্টা করলো। ফারিজ আচমকাই অনুরিমাকে নিজের বাহু ধরে টেনে নিল। অতর্কিত এমন হওয়ায় অনুরিমা পুরোই ভেবাচাকা খেয়ে গেল। সে ফারিজের হাত থেকে নিজেকে ছোটাতে চাইল। খুব অভিমান জমেছে তার ওপর। লোকটা যখন তখন তার মজা উড়ায়। একদমই ভালো লাগে না। সে ধস্তাধস্তি করছিল। ফারিজ বউটাকে আরও দৃঢ়ভাবে নিজের সাথে জড়িয়ে নিল। ক্ষীণস্বরে বলল, রাগ করেছো? সরি বউ, তোমাকে রাগানোর জন্যে। তুমি তো জানোই তোমার অভিমানী মুখটা আমার বড্ড প্রিয়। তোমার লাজুক মুখটা যেমন আমার সুখ, তেমনি তোমার অভিমান মাখানো মুখটা আমার প্রিয় অসুখ। এই অসুখে নিজেকে পোড়াতে ভালো লাগে গো বউ। এভাবে গাল ফোলাবে না। তোমার গাল ফোলানো দেখলে আমার বড্ড প্রেম প্রেম পায় আবার। তাই সাবধান থেকে অনুকণা, যখন তখন গাল ফোলাবে না একদম। এতে হিতে বিপরীত হবে তোমার। বুঝেছো বউ? অনুরিমা নৈশব্দে তপ্ত শ্বাস ছাড়ল।
বাইরের লোক বলে এই লোক প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন একজন উকিল, কিন্তু সে জানে কতটা অসভ্য আর নির্লজ্জ একটা উকিল সে। প্রত্যুষের নতুন আলোর মতোই তার জীবনে নব্য সূচনা করলো অনুরিমা। নিজের পরীক্ষা নিয়ে বেশ সন্তুষ্ট হয়েছে সে। পরীক্ষা শেষ করে ফটকের বাইরে দাঁড়িয়ে আছে দুই বান্ধবী। ভিড়ের কারণে ফারিজ আর সূর্য অদূরে দাঁড়ানো। তারা দুজন কোনোভাবে ভিড় ঠেলে বেরিয়ে আসে। ফারিজও এগিয়ে আসে তাদের দিকে। অনিমা, ফারিজ আর সবিতা সূর্যরা মিলে বেশ কিছুক্ষণ আড্ডা দেয় পাশের রেস্টুরেন্টে বসে। সবিতার 6 মাসের উঁচু উদর, তার বুঝতে কষ্ট হচ্ছিল, তাই আর বেশি সময় বসেনি। সূর্য সবিতার এক হাত আঁকড়ে ধরে রাখে। অনিমার ফারিজও তাদের সাথে বেরিয়ে আসে। সবিতার সূর্য গ্যাস চালিত যান নিয়ে এসেছে। দুজনে তাদের সেই গাড়িতেও গিয়ে উঠল। ফারিজ অনুরিমাকে নিজের বাইকে উঠালো। তারাও বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলো। সময়ের পালা বদলে দীর্ঘ 1 মাসের পরীক্ষা যাত্রা শেষ হয় অনুরিমার সবিতার। পরীক্ষা শেষে ফারিজ অনুরিমার ভাষ্যমতে সব বিষয়ের ওপর ধারণাসূচক পাস মার্ক অনুমান করে রেখেছে। অনুরিমার জিপিএ আসতে পারে 4.68 আর সবিতার আসতে পারে 4.54। অনুরিমা কিছুটা হতাশ ছিল তার রেজাল্ট দেখে, কিন্তু ফারিজ তার হতাশা দেখে হেসে কুটি কুটি হয়েছে। তাকে রাগানোর জন্য আরও বলে ওঠে, পড়ালেখার পার্ট চুকিয়ে দেওয়া মেয়েটা আজকাল তার রেজাল্টের জন্য মন খারাপ করে, অথচ এই মেয়েটাই পড়ালেখা ছেড়ে দিয়েছিল। শেষে যে মাত্র 5 মাস 27 দিনের প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়েছে, তাই তোমার হা হুতাশ করা ব্যাপারটা বড্ড হাস্যকর অনুকণা। অনিমা নাক ফুরালো জামাইয়ের কথায়। অপেক্ষা করলো পরীক্ষার ফলাফলের জন্য। সারা বাড়িতে লোকজনে গমগম করছে, চারদিকে হইচই আর উৎসব মুখর পরিবেশ। ফারিজ অনুরিমার কথা রেখেছে। সে অনুরিমার পরীক্ষা শেষে বিশাল বৌভাতের আয়োজন করেছে। বাড়ির মধ্যে প্যান্ডেল টানিয়েছে খাবারের জন্য। মহিলা আর পুরুষের জন্য আলাদা প্যান্ডেল টাঙানো হয়েছে। আজিজ শেখ নিজের ছেলের আবদারে নয়, বরং নিজ থেকেই বিশাল আয়োজনের ব্যবস্থা করেছেন। বাড়ির সবাই ভীষণ ব্যস্ত। ফাইজা নিজের কোলে তার 2 মাসের মেয়ে ফাতিহাকে নিয়ে বসে আছে। তার শ্বশুর বাড়ির সব লোকজন এসেছে তার সাথে। সে তাদেরকে খাবারে তদারকি করছে। ফারিস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হওয়ার সুবাদে সে তার স্কুলের সব শিক্ষকদের আমন্ত্রণ করেছে। অবশ্য তার আমন্ত্রণে স্কুলের সব শিক্ষকরা এসেছে। ফারিনও তার বন্ধুদের নিমন্ত্রণ করতে ভোলেনি। তার অতি ঘনিষ্ঠ যারা সে তাদেরকে নিমন্ত্রণ করে দিয়েছে। ফাইজা নিজুম নিতু মিলে অনুরিমাকে নববধূ রূপে সজ্জিত করেছে। গলা ভর্তি অলংকার, 2 হাতে বাহারি রকমের চুড়ি আর গায়ে জড়ানো সাদা সোনালি মিশেলের লেহেঙ্গা। নিজুম তো হা হয়ে তার যাকে দেখে যাচ্ছে। মাশাল্লাহ, মেয়েটা একদম অপসরী লাগছে আজকে। হালিমা ছেলের বউকে দেখে চোখ জুড়ালো। বউয়ের হাতে একজোড়া সোনার বালা পরিয়ে দিল। এটা সে শাশুড়ি হিসেবে বউকে পরিয়ে দিয়েছে। নিজুমকে বিয়ের সময় সে বালা পরিয়ে দিয়েছিল। জায়দা এসে বসে আছে অনুরিমার রুমে। তার মেয়েটাকে কত মর্যাদা দেওয়া হয়েছে। সে তো কোশমিনকালেও ভাবেনি এসব। সত্যি তার মেয়েটা ভাগ্যবতী। আপতি সে তার কয়েকটা বান্ধবীকে দাওয়াত দিয়েছে। তাদের সাথে প্যান্ডেলের আশেপাশে ঘুরে ঘুরে দেখছে সব। আচমকা তার নজর এলো ফারিনরা 3 ভাই একই রকমের পাঞ্জাবি পরেছে। এই জন্যই 3 জনকে দেখতে একরকম লাগছে। এই ব্যাপারটা বেশ দারুণ লাগছে তার কাছে। সে প্যান্ডেলের একপাশে দাঁড়ানো। সেখানে আশেপাশের ছেলেরা তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। এই দৃশ্য আশঙ্কায় নজরে এলো ফারিনের। সে চোয়াল শক্ত করে আপতির সামনে এলো। ভনিতা ছাড়াই বলল, প্রেমিক খুঁজছে এখানে? লাগলে আমাকে বলতে পারো, রেডিমেড আছে, তুমি চাইবা মাত্র আমি এনে দিতে পারবো। আপতি যেন আকাশ থেকে পড়ল। ফারিন অন্য সময় থেকেও এখন কেমন ভয়ঙ্কর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তারও মেজাজ চটে গেল। সে বজ্রদৃষ্টি নিক্ষেপ করলো ফারিনের ওপর। বলার জন্য 2 ঠোঁট ফাঁক করতেই ফারিন অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, এখানে আসা ছেলেগুলো থেকে আমি 1000 গুণ সুদর্শন অব্দি, তাই এদিক ওদিক না খুঁজে আমার কাছে চলে আসতে পারো। ডোন্ট ওয়ারি, আমি আবার অনেক দয়ালু, কাউকে খালি হাতে ফিরাই দিই না। কথাগুলো বলে ফারিন নিজের এক চোখ মারল আপতির দিকে। তারপর যাওয়ার আগে আবার বলে উঠল, তোমার রূপ তোমার নিজের হলেও এটা কিন্তু স্বামীর আমানত তোমার কাছে, তাই স্বামীর আমানত অন্যকে দেখানোর মানে হয় না। ঘরে চলে যাও, বুঝদার বাচ্চাদের মতো, এখানে তোমাকে মানায় না। ঘরে না হয় আমি চলে যাব, কিন্তু নিজের দৃষ্টিকে সংযত করে রাখবেন ফারিন ভাই। কথা বলার সময় নিজের মুখে লাগাম টানবেন, আর যদি পারেন আমার থেকে 100 হাত দূরে থাকবেন। তোমার কি মনে হয় তোমার সাথে কথা বলার জন্য মরে যাচ্ছি? আমি শুধু তোমার উপকার করতে এসেছি। যেভাবে দাঁড়িয়ে ছেলে খুঁজতেছো। জি, উপকার করে আমাকে ধন্য করেছেন, এবার নিজের চরকায় তেল দেন। তোমার কি মনে হয় আমি তোমার মতো অন্যর চরকায় তেল দিচ্ছি? আমিও নিজের চরকায় তেল দিচ্ছি। আপতির মেজাজ তিরিক্ষি হয়ে গেল। সে রাগে গজগজ করতে করতে ঘরের ভেতরে প্রবেশ করলো।
কিন্তু পেছনে রেখে গেল এক বিস্মিত দৃষ্টিজোড়া। ফারিস তার বন্ধুদের নিয়ে এক টেবিলে খেতে বসেছে। তার পাশে স্মরণীর সরাফত আর নওয়াজ, অরুণিমার পাশে মেহজাবিন নিঝুম বসেছে। তবে এদের মধ্যে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার ছিল যমজ দুই ভাই। সবার দৃষ্টি ছিল এদের ওপর। অরুণিমা নিজেও হা হয়ে আছে, সে কখনো যমজ বাচ্চা দেখেনি। দুই ভাই দেখতে হুবহু এক, চেনাই যায় না তাদের। ফারিজের পাশে বসেছে এই যমজ দু ভাই। ফারিজ দুজনকে অরুণিমার সাথে পরিচয় করিয়ে দিলেন। সৌরভ, গৌরব দুই ভাই তার সাথে একই বিভাগে না হলেও তাদের সাথে বেশ ভালো সম্পর্ক ছিল ভার্সিটিতে। যদিও এক ভাই কানাডা ছিল তখন। সৌরভ আলতো হেসে উঠল। সে ফারিজের কানে ফিসফিস করে বলে উঠল, সিনিয়র পছন্দ করা ছেলেটা তুই, শেষ কিনা বাচ্চা মেয়ে বিয়ে করলি? বাচ্চা মেয়ে বিয়ে করলেও তোর মতো বাসর রাতেই বউকে বাচ্চার মা বানিয়ে দেই নাই। আমার বউকে যথেষ্ট সময় দিয়েছি, এমনকি আরও দেব, কারণ আমি জানি আমার বউয়ের বয়স কম। এটা আমার মাথায় আছে। কিন্তু তুই কি করলি? সদ্য 18তে পড়া মেয়েকে বিয়ে করে প্রথম রাতেই বাচ্চার মা বানিয়ে দিলি। তোর ধৈর্য শক্তি এত কম কেন রে সৌরভ? তুই কি দাওয়াত দিয়ে খাবারের বদলে বাঁশ দিচ্ছিস? অ্যাক্সিডেন্টলি হয়ে গিয়েছে, কিন্তু এখন আমার বউ ভীষণ ক্ষেপে আছে আমার উপর। 3 মাসের অত্যশান্তা বড়টা আমাকে কাছেও ঘেঁষতে দেয় না। ভাই, বহু কষ্টে আছি। ফারিজ সৌরভের কথা শুনে ভ্রু কুঁচকাল। তাচ্ছিল্যের সুরে বলে উঠল, তোর সাথে এটাই হওয়া উচিত। আমিও তোর বউকে কল দিয়ে বলবো যাতে তোর থেকে দূরে থাকে। সৌরভ তপ্ত শ্বাস চাল। এটা বন্ধু নাকি শত্রু? তার বিরুদ্ধে তার বউকে খেপাবে? হায় রে! অভাগা যেদিকে যায় সাগরও শুকিয়ে যায়। গৌরব ভাইয়ের হাউতা শুনে মুচকি আসলো। তারপর সেও ভাইয়ের মতো ফিসফিস করে বলল, তোরে আগেই কইছিলাম গাড়ি খেয়ে মদ চালাইস না, কিন্তু শুনলি না। সতেজ ফুল দিয়ে ঘেরানো পুরো কামরা, দেয়াল থেকে শুরু করে মেঝেতে ফুলে আচ্ছাদিত, সাজানো হয়েছে বাহারি ফুলের সমারোহ। ফুলে পরিপাটি কামরায় প্রবেশ করলো অরুণিমা। বিস্মিত আখিজোড়া বক্ষ পিঞ্জরে মৃদু কম্পন অনুভব করলো। বার কয়ে শুকনো ঢোক গিলল সে। লজ্জারা হানা দিল তার কম্পিত বক্ষ পিঞ্জরে। অনুভূতিগুলো যে বেশ প্রগাঢ়, গভীর প্রণয়ের আভাস দিচ্ছে তারা। তার উকিল সাহেব সত্যি তার জন্য গভীর প্রণয়ের পশ্চা সাজিয়েছে। সে মুগ্ধতায় আচ্ছন্ন। তার কথা রেখেছে তার প্রিয় পুরুষ। বিছানার মধ্যিখানে চুপটি করে বসে আছে। টানানো দীর্ঘ লম্বা ঘোমটার আদলে দৃশ্যমান মুখাবয়ব। তবুও লজ্জারা আজ যেন তাকে নিয়ে সমাবেশ করছে। বিমূঢ়তায় আচ্ছন্ন হচ্ছে বারবার। কিয়ৎক্ষণ বাদে খট করে দরজা খোলার মৃদু শব্দ হলো। অরুণিমা খানিকটা নড়ে উঠল। ঢিপ ঢিপ শব্দের বেগ ক্রমাগত বাড়ছে। লজ্জার মর্ম দহনে পড়ছে সে। সামনে বসা সুপুরুষ তার টানানো ওড়নার আঁচলে হাত রাখতে সে মুহূর্তেই কেঁপে উঠল। এটা তো হওয়ার কথা ছিল না। এই সুপুরুষকে সে বিগত 6 মাস ধরে জানে। লোকটার বক্ষস্থল ছিল তার সুখালয়। সে পরম আবেশে এই আলয়ে নিজের মাথা গুঁজে নিত। অথচ আজ কেন এত দ্বিধা, এত সংকোচ? জড়তায় আবিষ্ট ও দু চোখ। ফারিস তার প্রিয়তমা দীর্ঘ লম্বায়িত ওড়নার আঁচল সরালো। সেই প্রথম দিনের মতোই প্রগাঢ় অনুভূতি অনুভব হচ্ছে। প্রিয়তমার এই অপরূপ রূপের অনলে বিধ্বস্ত, বিস্মিত স্ত্রীর দৃষ্টিজোড়া। পলক ফেলতে চাইল না। অরুণিমার 2 হাত আঁকড়ে ধরল। পকেট থেকে বের করে রাখা একটা খাম প্রিয়তমার হাতে তুলে দিল। হাতের মাঝে মুঠোবন্দি থাকা একটা বাক্স উজ্জ্বল আলোয় চকচক করছে। হীরায় খচিত একটা পেন্ডুলাম দুলছে অরুণিমার চোখের সামনে। ফারিস কিঞ্চিত এগিয়ে এসে নিজের প্রিয়তমার গলায় পরিয়ে দিল। তার 2 হাত অরুণিমার চিবুকে, চোখ বুলালো পুরো মুখাবয়বে। মাশাল্লাহ, এই ঘরে এক শুভ্র পরী তার শুভ্রতা নিয়ে এসেছে। তার শুভ্রতার রূপের অনলে ঝলসে যাচ্ছে কারো হৃদকানন। এমন রূপ কারো সর্বহারার কারণ গো শুভ্রসী। লজ্জায় আড়ষ্ট হলো অরুণিমা। বক্ষস্থলে তীব্র বেগে ঢিপ ঢিপ শব্দের মিছিল চলছে। চোখ জোড়া এক পলক তুলতে চাইল সামনে বসা তার সুপুরুষের দিকে। মুখের কোণে কিঞ্চিত লাজুক হাসি। হাতে রাখা ফারিজের দেওয়া খাম খুলে মুহূর্তে অবাক হলো তার চোখ জোড়া। ঈষৎ মৃদু কম্পন তার ওষ্ঠদয়ে। এটা কিসের কাগজ? তোমার নামের জমিনের কাগজ অনু। চোখে মুখে বিস্ময় অরুণিমার। জমির কাগজ? কিসের জমির কাগজ? আর জমির কাগজ দিয়ে সে কি করবেন? কিন্তু মুখে জিজ্ঞাসা দৃষ্টি। কিন্তু এটা দিয়ে আমি কি করব উকিল সাহেব? এটা তোমার মোহরানা বাবদ আমি তোমাকে জমি প্রদান করলাম। এই জমি তোমার নামে রেজিস্ট্রি করা। তুমি চাইলে যা খুশি করতে পারবে জমি দিয়ে। ইচ্ছে হলে রাখবে, নয়তো বিক্রি করবে, কিংবা চাইলে কাউকে দানপত্র হিসেবেও দিতে পারবে। এটা সম্পূর্ণ তোমার নিজের।
অরুণিমার বক্ষস্থল ভারী হলো। অদ্ভুত এক অনুভূতি অনুভব হচ্ছে তার। আখি জোড়ায় জল ছলছল, চোখের পলকও ফেলছে বেশ দ্রুত, কাপা গলার স্বর। কিন্তু মহারানা হিসেবে অন্য কিছু চাই, দিবেন তো উকিল সাহেব? বলো কি চাও, আমি তাই দেব। তিত্তির করা অধর জোড়ায় ঈষৎ হাসির আভাস। অরুণিমা চোখ জোড়া নিচে নামালো, দৃষ্টি তার হাতে থাকা কাগজখানার দিকে। এই আপনিটাকেই চাই, দেবেন তো মহারানা হিসেবে? ফারিস স্তব্ধ নিঃশ্বাস ছাড়ল। এতক্ষণ ভয়ে আড়ষ্ট ছিল। তার বউটা কি যে চাইবে তা আদৌ মাথায় আসেনি। কিন্তু প্রিয়তমার এই আবদারে সে তৃপ্তির ঠেকুর তুলল, মুখের কোণে ঈষৎ আমোদিত হাসি। কিন্তু আমি তো পুরোটাই তোমার অনুকণা, এখানে কেউ ভাগিদার নেই, আর না কেউ আসবে। তাহলে আর নতুন করে চাওয়ার কি আছে আমাকে? আপনি যে একান্তই আমার, তা আপনার নামে করে রাখতে চাই। আপনি রেজিস্ট্রি পেপারে মহারানা হিসেবে আপনার নামটা লিখবেন, তবেই তো মনে হবে পৃথিবীর শ্রেষ্ঠ উপহারটা আমার নামে লিখিত। এটা যে আমার একান্তই ব্যক্তিগত সম্পদ। ফারিস অদ্ভুত দৃষ্টিতে তার প্রিয়তমার মুখপানে তাকিয়ে আছে। ভালোবাসা সত্যিই সুন্দর যদি মানুষটা সঠিক হয়। দু হাত বাড়ালো অরুণিমার দিকে, বক্ষ পিঞ্জরে আবদ্ধ করলো তাকে। গচ্ছিত রাখা ভালোবাসায় আজ সিক্ত করবে তার শুভ স্ত্রীকে। রাতের নিস্তব্ধতা বাড়ছে, তার সাথে বাড়ছে গভীর প্রণয়ে আবদ্ধ থাকা দুই হৃদয়ের শুভ পরিণয়। শেষটা সুন্দর হলে বাকি সবটাই সৌন্দর্যে পরিপূর্ণ। এই বাক্যটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। তার বিভিন্নতা হয়নি অরুণিমার ক্ষেত্রেও। 2 মাসের দীর্ঘ অপেক্ষার পর তাদের সেই বিশেষ দিনের আগমন ঘটল। অরুণিমা এই 2 মাস ঢাকায় যায়নি। বউকে ছাড়া থাকা ভীষণ অসহনীয়। তবুও ফারিস প্রতি সপ্তাহ করে বাড়ি আসতো। বউটাকে রেখে গেছে মুক্ত বিহঙ্গে। কলেজের অ্যাডমিশন নিলে ঘোরাঘুরি একদম আর চলবে না, তাই তো এই 2 মাস ছেড়ে দিয়েছে খোলা আকাশে। অরুণিমা কখনো শ্বশুর বাড়ি, আবার কখনো নিজের বাড়ি। তার সময় ফুরিয়েছে হেসে খেলে। মাঝে মাঝে তার উকিল সাহেবের জন্য বড্ড মন খারাপ হতো। নিজের জড়তার দুয়ার ভেঙে ফোন কল করত ফারিসকে। কিন্তু ফারিস বরাবরই নিশ্চুপ। তার নিষ্ঠুর মন অরুণিমার কথাকে ঠাট্টার ছলে উড়িয়ে দিত। প্রতিক্ষণ প্রহর গুনেছে সে, কবে তার বিশেষ দিন আসবে, আর কবে সে তার উকিল সাহেবের কাছে যাবে। ফারিসবিহীন দিনগুলো যে বড্ড বিবর্ণ আর বিষাদময়। অরুণিমা দক্ষিণের মাচায় বসে দুল খাচ্ছে। আচমকায় তার চোখজোড়া কারো হাতে তালুবদ্ধ হলো। তার কোনো নড়চড় নেই, মুখের কোণে উজ্জ্বল হাসি। তার উকিল সাহেব এসেছে, কিন্তু হাতের বন্ধনে ছুটে যেতে দৃষ্টিগোচর হলো অন্য কিছু। মুখে মলিনতার ছাপ। বোনের দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। এসব অসভ্যতামি কার থেকে শিখলি তুই? এভাবে স্যাতলাকে আপু। অরুণিমা রেগে মেগে ধূপধাপ পা ফেলে বেরিয়ে এলো। মনটায় বিষিয়ে গেল। আজকে বিশেষ দিন, তার উকিল সাহেব এখনো আসেনি। নিজের কামরায় এসে ধপ করে শুয়ে পড়ল। মুঠোফোনে সময় দেখল, সকাল 11:40। বুকের কাছে বালিশ টেনে চোখ বুঝলো। এভাবে কত সময় পেরিয়েছে জানা নেই। কিন্তু তার চোখ জোড়া খুলল কারো উষ্ণ নিঃশ্বাসে তীব্র ওঠানামায়। বাহুডোরে নিজেকে দেখে চমকালো না, বরং চোখ জোড়া নামিয়ে রাখলো। মুখে হাসি নেই, তীব্র অভিমান জমেছে তার। ফারিস হাসলো। এই বউটা কথায় কথায় অভিমান করে। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করলো, তোমার ফলাফল জানতে চাইবে না? অরুণিমা নিশ্চুপ। সে কথা বলবে না এই লোকের সাথে, একদমই বলবে না। ফারিস বউটাকে আরও কাছে টানলো, পুরো মুখে নজর বুলালো। নীল রঙা জামা পরেছে মেয়েটা। দিন দিন বউটা তার রূপবতী হয়ে উঠছে। চিবুকে মেয়েটার একটা গাঢ় খয়েরি রঙের তিল। তিলটায় মেয়েটার সৌন্দর্য যেন আরও দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। সে খুব বেশি ভাবল না, নিজের অধৈর্যরা নিয়ে অরুণিমার অধর ছোঁয়ালো। অরুণিমা মুহূর্তেই কেঁপে উঠল। সে জানতো তার অশুভ জামাই এমনই করবে। 2 অধরের দীর্ঘ সন্ধি শেষে ফারিস বলল, তোমার ভালো ফলাফলের জন্য অভিনন্দন। সবচেয়ে দামি মিষ্টি দিয়ে মিষ্টি মুখ করালাম তোমাকে। এবার খুশি তো অনুকণা? অরুণিমা লজ্জায় চোখজোড়া ওঠালো না, মুখ লুকালো ফারিজের বক্ষস্থলে। সবার মুখে খুশির ঝিলিক। শরাফতের বাড়িতে আনন্দে আপ্লুত সবাই। মেহজাবিন মা হতে চলেছে এই খবর যেন তাদের আনন্দের বিশেষ মুহূর্ত। শরাফত ঘরে ফিরল সন্ধ্যার আগে, হাতে বাহারি মিষ্টির প্যাকেট। শরাফতের মা খুশি মনে মিষ্টির প্যাকেট হাতে নেন। আশেপাশে কিছু মানুষকে বিলি করেন। মেহজাবিন কালো রঙা শাড়ি জড়ানো গায়ে, নিজের লজ্জা লুকিয়ে সে ঠায় দাঁড়িয়ে বারান্দায় অপেক্ষারত তার এসপি সাহেবের। সময়ের আগে শরাফত হাজির। পেছন থেকে মেহজাবিনকে 2 হাতে আঁকড়ে ধরল, গাড়ির কাছে অদর ছুঁয়ে দিল। বাহুবন্দী মেহজাবিন আলতো হাসলো, দৃষ্টি চড়ায় কৌতূহল। খুশি হয়েছেন এসপি সাহেব? বাবা হওয়ার মতো এত সুখ আর তৃপ্তি আর কিছু আছে মেহুজান? মেহজাবিন হাসছে, পরম সুখে সে হাসি। বক্ষস্থল থেকে কালো মেঘের ঘনঘটার রেশ কেটে গেছে। এখন শুধু শুভ্র মেঘের আনাগোনা হবে। তাদের পরিণয়ের আরও একটা শুভ সূচনা। সে গলায় মৃদু সুর তুলল,
মেয়ে হলে খুশি হবেন নাকি ছেলে হলে? এটা কি বললে মেহুজান? আল্লাহ খুশি হয়ে যা দান করে তাতেই আলহামদুলিল্লাহ। মেহজাবিন মুখ ঘুরালো। শরাফতের দিকে তার দৃষ্টি স্থির, চোখে মুখে উৎকণ্ঠার ছাপ। জিজ্ঞাসু ভঙ্গিতে বলল, ছেলে হলে সেজান আর মেয়ে হলে মিরাত রাখবো। নামগুলো কেমন হবে? যেখানে পুরো তুমিটাই আমার পছন্দ সেখানে নাম অপছন্দ হবে কেন? আমাদের দুজনের নাম মিলিয়ে রেখেছো তাই না? আমার বেশ পছন্দ হয়েছে। দমিয়ে রাখা তৃপ্তির শ্বাস চাইল মেহজাবিন। শরাফতের দুহাতে নিজের অধর ছোঁয়ালো। তাদের শুভ পরিণয়ের প্রথম নিদর্শন আসবে, এই তো কিছু মাসের অপেক্ষা। তারপর সে হবে মা আর শরাফত হবে বাবা। শরাফতও হাসছে, চোখে মুখে আমোদিত হাসি। ঢাকা শহরে স্বনামধন্য এক কলেজে অনির্মার অ্যাডমিশন হয়েছে। পড়াশোনা চলছে অদম্য গতিতে, আর ফারিজের সাথে তার ছোট্ট সংসার। দিন কাটছে বেশ আনন্দে। কিছুদিন পরে মেহজাবিন এসেছে ঢাকায়। তার তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা চলছে। সে অনির্মাদের সাথেই ছিল। সময়ের সাথে পালা দিয়ে সময় এগিয়ে গেল। পরীক্ষা শেষে আবার বাড়ি ফিরে গেছে মেহজাবিন। অনির্মা বাসায় একা একা সময় কাটায়। মাঝে মাঝে রাশেদা খালা তার মেয়েকে রেখে যায়। দিন কাটছে কোনোভাবে। হঠাৎ এক ফোন কলে থমকালো সে। সবিতার একটা মেয়ে জন্ম হয়েছে। বাচ্চা জন্মের পরপরই খিচুড়িতে আক্রান্ত। ডাক্তার চিকিৎসা দিতে ব্যর্থ হয়। 7 দিনের মাথায় বাচ্চা দুনিয়ার মায়া ত্যাগ করে। অনির্মা ধপ করে বসে পড়ল। তার বান্ধবী মা হবে কত খুশি ছিল, কত শত স্বপ্ন বুনেছিল। মা হয়েও না হওয়ার কষ্টের তীব্রতা, দীর্ঘ 9 মাস তার উদরে রেখেও শেষে হারানোর যন্ত্রণা কিভাবে সহ্য করবে? সবিতার শোক যেন তাকে জেঁকে ধরেছে। নিশ্চুপ দিন কাটে তার। ফারিস বুঝলো সব। বইয়ের হাত ধরে তাকে নিয়ে একদিন রাতে বের হলো, সারা শহর ঘোরালো। অনির্মার মুখে সেদিন কিছুটা তৃপ্ততা দেখলো। সে অনির্মার মাথায় হাত রাখলো, শান্ত কোমল গলায় বলল, তোমাকে পরিপূর্ণ করে তবেই আমি বাবা হব, তার আগে নয়। তুমি শারীরিক মানসিক সক্ষম হয়ে ওঠো। সবিতার ব্যাপারটা হওয়ারই ছিল। অল্প বয়সে মা হওয়া অনেক ঝুঁকির ব্যাপার, যেটা সবিতা ক্যারি করতে পারেনি, কারণ তার শরীর পরিপূর্ণ ছিল না। তার উপর মানসিক চাপ ছিল, যার প্রভাব বাচ্চার উপর পড়েছে। চিন্তা করো না, সে আবার মা হবে, সুস্থ এক বাচ্চার মা। আমি বুঝিয়েছি তাদের 2 বছর বাচ্চা নিতে নিষেধ করেছি সূর্যদাকে। সবিতাকে আগে পরিপূর্ণ করুন। সূর্যদা আমার কথা রাখবেন। অনির্মা প্রসন্ন হলো। ফারিজের বক্ষস্থলে নিজের মাথা চেপে ধরল। ব্যক্তিগত সুখালয় তার, পরম আবেশের এই স্থান। দিন কাটছে বেশ, সময় যাচ্ছে তাদের হাসি খুশিতে। হঠাৎ এক বিকেলবেলা ফারিজ এক ফোন করে বাসা থেকে বের হলো। এসেই বিকেলের নাস্তা একসাথে খাবো। যাবার আগে সে কথা বলল অনির্মাকে। সেই বিকেল গড়িয়ে রাত হলো। রাতের আধার ঘনিয়ে প্রত্যুষের আলো ফুটল, কিন্তু ফারিজ আর ফিরল না। অনির্মা পাগল পায়, তার উকিল সাহেব কোথায় হারিয়ে গেল? এভাবে তাকে একা রেখে কোথাও যেতে পারে না। সে কিভাবে বাঁচবে? 10 বছর পরে দরজায় খটাখট মৃদু শব্দ তুলল। অনির্মা চোখ তুলে এক পলক চাইল। স্টাডি রুমের অভিমুখে দাঁড়ানো লোকটার মলিন মুখ দেখে বিস্মিত হয়নি। মতলব তার জানা আছে, এমনটা চলছে আর হবেই। নতুন কিছু নয়। পড়ার সময় বিরক্ত করা রীতিমতো আইনত দণ্ডনীয় অপরাধ। পই পই করে বলে দিয়েছে, পড়ার সময় আশেপাশেও ঘেঁষবে না। নৈশব্দে নিজের বইয়ের পাতায় দৃষ্টি বুলাচ্ছে। পড়ার মাঝে অন্যদিকে নজর বোলানোর প্রয়োজন বোধ মনে করল না। পাতাচন্দে সাজানো সারি সারি বইয়ের স্তূপ, বুকশেল ভর্তিও বইয়ের স্তূপ আর প্রয়োজনীয় কাগজপত্র। তাই দরজার বাইরের কাঠদণ্ডে বড় বড় অক্ষরে খোদাই আছে, প্রবেশ নিষিদ্ধ। দরজার প্রান্তে দাঁড়ানো ফারিন, মুখে মলিনতা, হাসিও নিষ্প্রভ। দীর্ঘশ্বাস ছাড়ছে নৈশব্দে। ভেতরে প্রবেশ করতে পারবে না। তার ভাবির নিশ্চুপতা আজকাল তাকে বড্ড পোড়ায়। কেমন নিষ্ঠুর রে, তার ভালোবাসার দুশ্মন। কোথায় বিয়ে দিয়ে তাকে বাপ হওয়ার সুযোগ দেবে তা না, তার না হওয়া বাচ্চাগুলোকে কষ্ট দিচ্ছে এই জাদরেল মহিলা। কেন যে দিলে দয়া হয় না, না পেরে গলা খ্যাকারি দিল দৃষ্টি আকর্ষণের জন্য। হিংসরে বলল, ভাবি আপু, বলছিলাম কি, তোমার বোনটাকে এত কাজ কেন করাচ্ছ? বিয়ে তো দিবে না, এত কাজ শিখে কি করবে সে? অনির্মার কোনো হেলদোল নেই, শান্ত স্থির দৃষ্টি, নিশ্চুপ বয়ে চোখ বুজে আছে। কাল তার জীবনের সবচেয়ে বড় অধ্যায়, তাই প্রস্তুত করছে নিজেকে। বইয়ের পাতা উল্টানোর খচখচ শব্দ ছাড়া দ্বিতীয় কোনো শব্দ নেই। বাইরের কোলাহল এখানে প্রবেশ করে না। কিচেনের দূরত্বও বেশ, তাই এই শব্দহীন রুমটায় তার স্টাডি রুম হিসেবে বেছে নিয়েছে। কিন্তু তার নিশ্চপতা আরেকজনকে বড্ড পোড়াচ্ছে। বুঝতে পেরে বেশ কিছুক্ষণ পর উত্তর দিল, আর কিছু বলবে ফারিন? ভাবি আপু, আমি তো বুড়া হয়ে গেলাম, বিয়ে শাদী কি দিবে না? অনির্মা নিশ্চুপ হাসল। গায়ে কতরে বড় হয়েছে, কিন্তু স্বভাবটা আর গেল না। গলায় গম্ভীর স্বর তার। মেয়ে দেখব।
ঘরে মেয়ে থাকতে বাইরে কেন যাবে? কিন্তু তাকে আমার যা হিসেবে পছন্দ নয়। সংসার তো আমি করব ভাবি আপু, তাহলে তোমার পছন্দ দিয়ে আমি কি করব? আমার বোন একজনকে পছন্দ করে, ভালো হয়তো বাসেটা সে, তার কাছে বিয়ে দিব। আচ্ছা দেখি কেমনে বিয়ে দাও। জোর খাটাবে? প্রয়োজনে তুলে নিয়ে বিয়ে করে নিব।